আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার তিনি যখন আমেরিকার সাথে আমরা দুইটা ম্যাচ হারলাম, ওই দুইটা ম্যাচ হারার পরে সৈয়দ আবিদ হোসাইন সামি যিনি অনফিল্ডের সিইও তার সাথে একটা টক শোতে গিয়েছিলেন এবং সেই টক শোটা ছিল নাগরিক টেলিভিশনে, যারা এবারের বিশ্বকাপটা প্রচার করছে। তো সেই টক শোতে হান্নান সরকার একটা কথা বলেছেন যে বাংলাদেশ দল এখন ম্যাচ হেরে যাচ্ছে, বাহির থেকে মনে হচ্ছে যে বাংলাদেশের অবস্থাটা খুবই সংকীর্ণ, খুবই ভয়াবহ, তারা হয়তো অনেকটা মানসিকভাবে পিছিয়ে গেছে। কিন্তু ক্রিকেটারদের সাথে যখন আমি কথা বলেছি, আমরা যখন কথা বলছিলাম, তখন আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপটা খেলার জন্য মুখেই আছে। বিশ্বকাপের ম্যাচ শুরু হতে যেই সময়টা বাংলাদেশ সব থেকে বেশি সময় পেয়েছিল, বাংলাদেশের ম্যাচ হয়েছিল 7-8 দিন পরে বিশ্বকাপটা শুরুর। তো ওই সময়টার ভিতরে ক্রিকেটাররা নাকি মুখিয়ে ছিল কখন বিশ্বকাপটা শুরু হবে, কখন তারা বিশ্বকাপের ম্যাচ খেলবে, এবং তারা খুব প্রফুল্ল ছিল, তারা খুব আগ্রহী ছিল। এই কথাগুলো হান্নান সরকার বলেছেন যিনি দলের ভেতরকার অবস্থা জানতে পারেন। তো তিনি যখন ওই কথা বলেছেন তখন হয়তো অনেকের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ 3টা ম্যাচ বিশ্বকাপে খেলে ফেলেছে। ওই 3টা ম্যাচ দেখে আপনার কাছে কি মনে হয়? জিততে জিততে ম্যাচ হেরে যায় বাংলাদেশ, হারতে হারতেও ম্যাচ জিতে যায় বাংলাদেশ। সাউথ আফ্রিকার সাথে গত ম্যাচটার আগের ম্যাচটাতে আমরা সাউথ আফ্রিকার সাথে 4 রানে ম্যাচ হেরেছি। সেই পরিসংখ্যানে যদি আমরা না যাই, তার আগের একটা ম্যাচও যদি আমরা দেখি, বাংলাদেশ সেখানটায় 20 রান নিতে পারেনি লাস্ট কয়েকটা বলে, 18 বলে 20 রানের মতন দরকার, ওইটাও বাংলাদেশ নিতে পারেনি। তো ওই জিতে যাওয়া ম্যাচ হেরে যেতে দেখেছি আমরা, কিন্তু হেরে যাওয়া ম্যাচ আপনি জিতে যেতে দেখেছেন গতকালকে নেদারল্যান্ডসের বিপক্ষে কিংস্টাউনে। প্রায় 10 বছর পরে আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হলো এবং সেইখানটায় টসে হেরে বাংলাদেশকে ব্যাটিং করতে হবে। ওই মুহূর্তে, যেই মুহূর্তে বাংলাদেশের টপ অর্ডাররা ব্যর্থ হচ্ছেন, দিনের পর দিন ব্যর্থ হচ্ছেন, তারা রান করতে পারছেন না, ওই মুহূর্তে টসে হেরেছেন। আগে ব্যাট করতে হবে। কোথায় ব্যাট করতে হবে? যেই মাঠে গত 10 বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, যেই মাঠে বাংলাদেশ খেলেছিল আরো 14 বছর আগে। তো ওই ধরনের একটা মাঠে আপনি যখন ব্যাটিং করতে নামবেন, তখন আপনি নাজমুল শান্ত এবং তানজিদ হাসান তামিমকে পাঠিয়েছেন। কতটা অবিবেচক কাজ করেছেন নাজমুল শান্ত, সেটা একটু বলে রাখি। কারণ আমি যখন দেখছি আমার পার্টনার তানজিদ তামিমের ব্যাটে বল আসছে, তিনি বাউন্ডারি মারতে পারছেন, কেন সেখানটায় আমাকে সুইপ শট খেলতে হবে? স্লগ সুইপ খেলতে গেছেন, তিনি স্লিপে আউট হয়ে গেছেন। নাজমুল শান্ত ভাগ্য ভালো মতো 3টা বল খরচ করেছেন। লিটন কুমার দাস এসেছেন, একই কাজ করেছেন। লিটন কুমার দাস ওই সময়টাতে তিনিও সুইপ শট খেলতে গেছেন, তিনিও দারুণ একটা ক্যাচের শিকার হয়েছেন, আউট হয়ে গেছেন। তিনি খেলেছেন 2 বল, তিনিও 1 রান করেছেন। বাংলাদেশের লিটন কুমার দাস এবং নাজমুল শান্ত দুইজনে মিলেই মাত্র 5টা বল খেলেছেন। ভাগ্য ভালো তারা বেশি বল খেয়ে ফেলেনি। কিন্তু বাংলাদেশ ওই সময় পাওয়ার প্লেতে ওই রকমের যে ডিসমিসাল হয়ে গেছে, বাংলাদেশের 20-21 রানে 2টা উইকেট চলে গেছে, সেইখান থেকে বাংলাদেশ পিছিয়ে থাকেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু 54 রান করতে পেরেছে পাওয়ার প্লেতে। এইবারের বিশ্বকাপে আমার কাছে মনে হয় এটাই বেস্ট, 54 রান পাওয়ার প্লেতে বাংলাদেশ করতে পেরেছে। তো তারপরে আবার আমরা একটু ধীর গতিতে ব্যাটিং করছি, 7 থেকে 10 এই 4 ওভারে বাংলাদেশ মাত্র 21 রান নিতে পেরেছে। আবার আপনি যদি দেখেন 11 থেকে 15 এর ভিতরেও বাংলাদেশ খুব একটা রান নিতে পারেনি, 27 রানের মতন নিতে পেরেছে। কিন্তু বাংলাদেশ ব্যাটিং করেছে শেষের দিকে এসে বাংলাদেশ যখন 14 ওভারে আমাদের 102 রান, তখন আমি ভেবেছিলাম যদি বাংলাদেশের হয়তো ওই রকমেরই একটা চিন্তা ভাবনা যে 150+ বাংলাদেশ করার চেষ্টা করবে, লাস্ট 6 ওভার হয়তো 50 রান নেওয়ার চেষ্টা করবেন, বাংলাদেশ 54 রানের মতো নিতে পেরেছে। শেষ পর্যন্ত 160 রানের টার্গেটে যখন বাংলাদেশ নেদারল্যান্ডসকে দিয়েছে, তখন নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা যেটা করেছে, আউটস্ট্যান্ডিং ব্যাটিং তারা করেছে। বিশেষ করে তাদের একজন ব্যাটসম্যান এই ক্রিকেটারের ছক্কাগুলো যে আপনি দেখেন, 3টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। তিনি যদি মাঠে আরো সময় থাকতে পারতেন বা তাদের অধিনায়কের কথাও চিন্তা করেন, প্রত্যেকে এমন সাবলীলভাবে ব্যাটিং করছিল যে আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশ এই ম্যাচটা হেরে যাবে, 17-18 ওভারের ভিতরেই বাংলাদেশ হেরে যাবে, অতটা ক্লোজিং এন্ডেও নিতে পারবে না বাংলাদেশ। কিন্তু 111 রানে যখন 3 উইকেট, সেইখান থেকে বাংলাদেশের ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন কে? রিশাদ হোসেন। ওই ওভারে এসে প্রথম 3 বলে তিনি হয়তো 4 খেয়েছেন, 2 রান খেয়েছেন, 1 রান খেয়েছেন, তার মানে প্রথম 3 বলে তিনি 7 রান দিয়ে ফেলেছেন। রিশাদের গল্পটা আর একটু খারাপও আছে শুরুর দিকে। প্রথম ওভারে বল করতে এসে রিশাদ
14 রান দিয়েছেন। তারপরের ওভারও মোটামুটি ভালো করতে পারেননি। তারপরে তৃতীয় ওভারে এসেছেন, এসেই 7 রান দিয়ে ফেলেছেন। এখন রিশাদ হোসেন ওই চতুর্থ বলে যখন একটা উইকেট পেলেন, উইকেট পাওয়ার পরে বাংলাদেশের দিকে ম্যাচটা হেলে গেল। 111-3 থেকে 111-4 হয়ে গেল। তারপরে একটা বল ডট গেল, আবার পঞ্চম বলে রিশাদ আরো একটা উইকেট পেলেন। লিটন কুমার দাস তিনি দারুণ একটা স্টাম্পিং করেছেন। এখন বাংলাদেশ দল ওই ওভারে মানে 15তম ওভারে বাংলাদেশ দল দুইটা উইকেট পেয়েছে রিশাদ হোসেন। এইখান থেকেই ম্যাচটা কিন্তু আমরা আমাদের দিকে আনতে পেরেছি। তারপরের কথা আর কি বলবো, সাকিব আল হাসান বল করেছেন। সাকিব আল হাসান আবার রিশাদের ওভারের আগের ওভারটা তো একটা ওভার করেছেন, মাত্র 5 রান দিয়েছেন। আবার 17 নম্বর ওভারটায় মোস্তাফিজুর রহমান মাত্র 1 রান দিয়েছেন। আবার 19 নম্বর ওভারেও মোস্তাফিজ মাত্র 4 রান দিয়েছেন, যেখানটা লাস্ট 4 ওভারের দরকার ছিল 44, লাস্ট 5 ওভারের দরকার ছিল 56 রান। কিন্তু সেখানটায় বাংলাদেশি বোলাররা দারুণ বোলিং করেছেন, শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পেরেছে। বাংলাদেশ এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটা ধরবেন? একটা হচ্ছে আমাদের ওপেনিং এর যেই পাওয়ার প্লের যেই ওভারগুলো, প্রথম 6 ওভার আমরা 56 রান করতে পারা। আবার আপনি যদি দেখেন আমাদের শেষের দিকের ব্যাটিংটা, সেটাও যদি বলেন, সেখানটায় দেখা যাবে আমরা ওই রকমই প্রায় 54 বা 55 রানের মতো আমরা নিতে পেরেছি। আবার যদি সাকিব আল হাসানের ব্যাটিংটার কথা বলেন, যেই সাকিব আল হাসান, তাকে নিয়ে অন্য একটা ভিডিওতে আমি কথা বলবো, তিনি এইখানটা 64 রান করেছেন, এইটাও ধরতে পারেন। আবার আমাদের বোলারদের কথা বলি, মোস্তাফিজুর রহমান মাত্র 12 রানের বিনিময়ে তিনি উইকেট পেয়েছেন। মাত্র 4 ওভার বল করেছেন তিনি, কিন্তু 12 রান মাত্র দিয়েছেন। মোস্তাফিজুর রহমান তার শেষ 2 ওভারে মাত্র 5 রান দিয়েছেন, যেখানটা দলের প্রয়োজন ছিল, যে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল 4 ওভারে 44 রান, সেইখান থেকে মোস্তাফিজুর রহমান মাত্র 5 রান দিয়েছেন 2 ওভার বল করে। বাংলাদেশ ওইখানটায় জিতে গেছে। রিশাদ হোসেন আমাদের দিকে খেলাটাকে ঘুরিয়ে দিয়েছেন, মোস্তাফিজুর রহমান আমাদের জয়টা নিশ্চিত করে দিয়েছেন। তাসকিন তিনি উইকেট পেয়েছেন, একদম শেষ বলে একটা উইকেট পেয়েছেন। তানজিম সাকিব দারুণ একটা কটেন বোল্ড করেছেন, তিনি হাতে ব্যথা পেয়েছেন। বেশ কয়েকটা ফিল্ডিংও তিনি ভালো করেছেন। তাওহিদ হৃদয় ক্যাচ নিয়েছেন, দারুণ ফিল্ডিং করেছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশি ফিল্ডাররা, বাংলাদেশি বোলাররা দারুণ বোলিং করেছেন। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং দিতে পেরেছেন। বাংলাদেশ জয় পেয়েছে। বাংলাদেশ সুপার 8-এ যাওয়া এখন মোটামুটি অনেকটাই নিশ্চিত বলা যায়। তবে কাগজে কলমে এখন বাংলাদেশ সুপার 8-এ যায়নি। নেপালের সাথে আপনাকে জিততে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।